ময়ূরাক্ষীর গভীর জঙ্গলে প্রায় দিনই এক মায়াবী ঘটনা ঘটত। সেখানে জলাশয়ের পাড়ে এক সুন্দরী মৎস্যকন্যা শীতের রোদে নিজের চুল শুকাতে পাড়ে এসে বসত। জঙ্গলটি এতই গভীর ছিল যে সচরাচর কোনো মানুষ এই জঙ্গলে আসতে ভয় পেত। তবে এই জঙ্গল ছিল অশরীরী ভূত পেত্নীদের ডেরা। আর ওই জলাশয়ের পাড়ে একটি গাছের ডালে রোজই ওঁত পেতে বসে থাকতো মেছো পেত্নী। ওই মৎস্যকন্যার মাংস খাবো বলে আমি কবে থেকে ওত পেতে বসে আছি। যেদিন ধরতে পারবো সেদিন মুড়ো থেকে লেজ একেবারে চিবিয়ে খাবো। যতবারই ধরতে গেছি হাত পিছলে পালিয়ে গেছে। শীতের মিষ্টি রোদে চুল শুকোতে শুকোতে জলপরি একসময় ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে মেছো পেত্নী চুপি চুপি গিয়ে জলপরীকে জড়িয়ে ধরে। এইবার তুই কোথায় যাবি সুন্দরী মৎস্যকন্যা? তোর এই সুন্দর অঙ্গ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। তুমি যতই চেষ্টা করো মেছো পেত্নী, তোমার ওই সরু হাতে আমাকে কিছুতেই ধরে রাখতে পারবে না। এই কথা বলেই জলপরি মেছো ডাইনির হাত পিছলে জলাশয়ের গভীরে চলে যায়। আজ আবার ওই সুন্দরী অহংকারী জলপরীটা আমার হাত ফসকে চলে চলে গেল। আর সেই রাগে দাঁত কিরমির করতে করতে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সোজা গ্রামের দিকে। আর সেখানে গিয়ে তালপুকুর ধারে তাল গাছে বসে দেখে একটি ছেলে পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে। আর তাই দেখে মেছো পেত্নীর মাথায় এক ফোন দিয়ে আসে। এটা তো বেশ ভালো মাছ ধরার একটা যন্ত্র দেখছি। ছোড়াটা বেশ টাপাটো মাছ ধরছে। এই যন্ত্রটা আমায় নিতেই হবে। ওই যন্ত্র আমার চাই। এই বলেই মেছো পেত্নী সেই ছেলেটির সামনে গিয়ে ভর দুপুর বেলায় তাকে দাঁত খিচিয়ে এমন ভয় দেখায় যে ছেলেটি ছিপ ওখানেই ফেলে রেখে পরে কি মরি করে মারে এক ছুট। ওরে বাপ রে! এরপর ডাইনি সেখান থেকে ছিপ নিয়ে সোজা জঙ্গলে এসে পৌঁছায় আর জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে ছিপ ফেলে। কিছুক্ষণ পরেই এই কেমন কাটা আমার সুন্দর চুলে এমন আটকেছে যে কিছুতেই খুলতে পারছি না। আর এ কি কাঁটার সাথে বাঁধা সুতো দিয়ে কে যেন আমায় টেনে উপরে তুলছে। এরপর ডাইনি তাকে টেনে হিঁচড়ে জল থেকে একেবারে পাড়ে তুলে নিয়ে আসে। কি রে জলপরি, এবার তুই কি করে আমার হাত থেকে পিছলে পালাবি? তোকে যে এবার ছিপে গেথেছে। এই কথা বলেই ডাইনি জলপরীকে কামড় বসাতে যায়, কিন্তু হঠাৎ করে কে যেন দূর থেকে এক কুড়ুল ছুঁড়ে ডাইনির মাথায় মারে আর ডাইনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কে তুমি বন্ধু? কি তোমার পরিচয়? এই গভীর জঙ্গলে তুমি কি করছো? আমি এক চাষি। আমার ভাগের অনুর্বর জমিতে কোনো চাষ হয় না, তাই জঙ্গলে কাঠ কুড়োতে এসেছিলাম। তখন তোমার আর্তনাদ শুনে এই দিকটায় ছুটে আসি আর গাছের আড়াল থেকে সব দেখে কুড়ুলটা ডাইনিকে ছুঁড়ে মারি। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে এমন কিছু উপহার দেব যা দিয়ে তোমার অনুর্বর জমিও ফসলে ভরে উঠবে। এই নাও, এর ভেতরে জাদুর মুক্তো আছে, তোমার অনুর্বর জমিতে ছড়িয়ে দিও। এরপর সাইদুল মৎস্যকন্যার হাত থেকে সেই থলি নিয়ে তার বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরতেই তার বউ বলে, কি গো, আজ এত রাইত করলে কেনে? আমি যে এদিকে চিনতে চিনতে একেবারে মরে যাচ্ছি নু। এরপর সাইদুল তার বউকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে
আর সেই সময় জানলার পাশে এসে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে তার দাদা মইদুল। আরে এই দুটা মিলে এত ধীরে ধীরে কথা কয় যে কিছুই শোনা যায় না। কিন্তু ঠিক সেই সময় মইদুলের পায়ের সামনে দেখে এক বিষধর সাপ। উরে বাপরে, এসে আলকে উঠে এক চবল মাইরলে আমি যে একেবারে ছবি হয়ে যাইবো। আর সেই ভয়ে মইদুল সেখান থেকে এক লাফে পালায়। এখন চলো দেখিনি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া মিটটা লয়ে আমরা শুয়ে পড়ি, ভোরে উঠে দেখা যাবে কোন। পরের দিন সকাল হতেই সাইদুল তার অনুর্বর জমিতে চলে যায় আর সেখানে পৌঁছে মুক্তগুলো ছড়িয়ে দেয়। তারপর সে চলে যায় তাল পুকুরে জল নিয়ে আসতে। মৎস্যকন্যার কথা অনুযায়ী মুক্ত তো ছড়ালাম, হয়তো একেই বলে উলু বনে মুক্ত ছড়ানো। যাকে যা হয় হবে, এবার একটু জমিতে জল দিই। জল নিয়ে ফিরে এসে সে দেখে গোটা অনুর্বর জমি ফসলে ভরে গেছে, আর সাথে সাথে সে আনন্দে বাড়ির দিকে ছুট লাগায়। জানো গিন্নি কি হয়েছে? গভীর জঙ্গলে ওই জলাশয়ের সুন্দরী মৎস্যকন্যার দেওয়া মুক্তগুলো মাঠে ছড়াতেই মাঠে ফসলে ফসলে ভরে গেছে। তুমি দেখো গিন্নি, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। ই কি করে সম্ভব? ও জমিতে কোনো ফসল ফলাই সম্ভব নয়, তাই ঠকিয়ে আমি আমার ভাইকে ওই জমি দিলাম, সেই জমিতে ফসলে ভরে গেছে। ব্যাপারটা তো আমারই ভালো করে দেখতে হচ্ছে। এরপর মইদুল সোজা গভীর জঙ্গলে সেই জলাশয়ের পাড়ে এসে দাঁড়ায়, আর সেখানে পৌঁছতেই এ কি, এসে পেতনি, কিন্তু সাইদুল যে মৎস্যকন্যার কথা কইছিল। বেটা মানুষ, তুই মৎস্যকন্যার কথা জানলে কি করে? তোর মৎস্যকন্যাকে কি দরকার? আজ তোর ঘর মটকে পিন্ডি চটকে আমি খেয়ে নেবো। ওরে আরি, তুমি আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। তুমি আমায় যা বলবা আমি তাই করব, আমায় ছেড়ে দাও। তবে মৎস্যকন্যাকে আমাকে ধরে দে, আর মৎস্যকন্যাকে ধরতে পারলে মৎস্যকন্যার যত মণি মুক্ত রত্ন সব তোর। কিন্তু মৎস্যকন্যাকে যদি ধরতে না পারিস, তাহলে আজই আমি তাকে এখানে চিবিয়ে খাবো। তখন মইদুল তার দুষ্ট বুদ্ধি আবারও খাটায়। সে সাইদুলের গলা নকল করে মৎস্যকন্যাকে ডাকতে থাকে। তারপর মৎস্যকন্যা জল থেকে তার মাথা তুলে দেখে বলে, এ কি, তুমি কে? তুমি তো সেই ভালো মানুষটি নও, তবে তার গলা নকল করে আমায় ডাকছো কেন? জলপরি, জল থেকে উপরে উঠে আসো না একবার, তোমার সাথে কিছু কথা ছিল। তোমার ভাইয়ের সাথে তুমি যে অন্যায় করেছো সেটা লোভ, এখন যেটা করতে এসেছো সেটা পাপ। জানো নিশ্চয়ই, লোভে পাপ, পাপে মৃত্যু। এবার আমি চললাম। কিরে বেটা, মৎস্যকন্যাকে তো ধরতে পারলি না, সে তো গভীর জলে চলে গেল। এবার তুই আমার সাথে চল। এরপর ডাইনি মইদুলকে ধরে নিয়ে টানতে টানতে গভীর জঙ্গলে ঢুকে যায়।